ওষুধ ইনসুলিন ছাড়াই পুরোপুরি সেরে যাবে ডায়াবেটিস। সত্যি কি সর্দি কাশির মতো সাধারণ রোগ হবে এটি? কি বলছেন চিকিৎসকরা? হামলা বন্ধ নয়, ফিলিস্তিনিদের গাজা ছাড়া করা নিয়ে বৈঠক ট্রাম্প নেতানিয়াহুর। কাতারে যুদ্ধবিরতির আলোচনা কি তাহলে তামাশা? পুতিন বরখাস্ত করার কয়েক ঘন্টা পরই রহস্যজনক মৃত্যু এক রুশ মন্ত্রীর। গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার। এটি কি আত্মহত্যা নাকি হত্যা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার পুরোপুরি মুক্তি মিলবে ডায়াবেটিস থেকে। আর দরকার হবে না কোনো ওষুধ কিংবা ইনসুলিন। এগুলো ছাড়াই পুরোপুরি সেরে যাবে ডায়াবেটিস। এমন খবর রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে চিকিৎসা অঙ্গনে। চীনের একদল গবেষক জানিয়েছেন, স্টেম সেল থেরাপি নামের এক বিশেষ চিকিৎসার মাধ্যমে এরই মধ্যে 25 বছর বয়সী ডায়াবেটিস আক্রান্ত এক নারীকে পুরোপুরি সুস্থ করা হয়েছে। জনসাধারণের জন্য এই চিকিৎসা উন্মুক্ত করা হলে সর্দি কাশি মতো একদম সাধারণ রোগ হয়ে যাবে ডায়াবেটিস। কি বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। সম্প্রতি বিশ্বে প্রথমবার সফলভাবে ডায়াবেটিস রোগ সম্পূর্ণ নিরাময়ের দাবি করেছে চীনের একদল গবেষক। স্টেম সেল থেরাপি নামের এক বিশেষ চিকিৎসার মাধ্যমে এই অসাধ্যকে সাধন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই খবর বৈজ্ঞানিক অঙ্গনে বড় আলোড়ন তুলেছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, কিভাবে এই চিকিৎসা দেয়া হচ্ছে? এর কি সব ধরনের ডায়াবেটিস নিরাময় করতে পারবে, অথবা এই চিকিৎসার খরচ কেমন হতে পারে? সেলস ফর লাইফে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, চীনের গবেষকরা শুধুমাত্র টাইপ 1 ডায়াবেটিস নিরাময় করতে পেরেছেন। তাই প্রথমে বোঝা দরকার টাইপ 1 ডায়াবেটিস আসলে কি। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের তথ্য মতে, টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে এমন এক ধরনের রোগ যেখানে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্রাশয়ের ভেতরের এক গুরুত্বপূর্ণ কোষ বিটা সেল নষ্ট করে ফেলে। অথচ এই বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন নামের হরমোন, যা আমাদের রক্তে চিনি নিয়ন্ত্রণ করে। বিটা সেল নষ্ট হয়ে গেলে ইনসুলিনের ঘাটতি দেখা দেয়, ফলে রক্তের সুগার বেড়ে যায়। আর এ কারণে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত অনেক রোগীকেই ইনসুলিন ইনজেকশন নিতে হয়। চীনের গবেষকরা এই সমস্যার সমাধানে এক বিশেষ উপায় বেছে নিয়েছেন। সেলস ফর লাইফের প্রতিবেদন মতে, তারা 25 বছর বয়সী এক নারীর দেহে নতুন স্টেম সেল প্রতিস্থাপন করেছেন। স্টেম সেল এমন এক ধরনের বিশেষ কোষ যা থেকে শরীরের যে কোনো ধরনের কোষ তৈরি করা যায়। গবেষকরা রোগীর রক্ত ও অস্থিমজ্জা থেকে এই স্টেম সেল সংগ্রহ করেন। তারপর সেগুলো বিশেষ ল্যাবে এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যাতে তা অগ্নাশয়ের নতুন বিটা সেলে পরিণত হতে পারে। এই বিটা সেলগুলো দেহে প্রতিস্থাপন করা হলে তা আবার ইনসুলিন উৎপাদন করা শুরু করে। ফলে সেই রোগী 1 বছরের বেশি সময় ধরে কোনো ইনসুলিন ইনজেকশন ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে সাধারণ মানুষের জন্য চিন্তার বিষয় হচ্ছে, এই চিকিৎসার খরচ অনেক বেশি। প্রাথমিক ধাপের গবেষণা ও চিকিৎসার জন্যই কয়েক লাখ মার্কিন ডলার ব্যয় হচ্ছে। তবে বিজ্ঞানীরা আশা করছেন, এটি বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়লে খরচ অনেক কমে আসবে। এখনই এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। গবেষণা পর্যায়ের এই থেরাপি এখনও আন্তর্জাতিক চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। তাই বিশ্বজুড়ে যে 90 লাখের বেশি মানুষ টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন, তাদের সবাই এখনও এই চিকিৎসা নিতে পারবেন না। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের 2024 সালের হিসেব অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশেই প্রায় 27,000 টাইপ 1 ডায়াবেটিস রোগী রয়েছেন। বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য মতে, একজন রোগীর চিকিৎসা ও ঔষধ বাবদ বছরে গড়ে 50 থেকে 70 হাজার টাকা খরচ হতে পারে। সে হিসেব অনুযায়ী কোনো ব্যক্তি যদি 30 বছর বয়সে ডায়াবেটিস আক্রান্ত হন এবং পরবর্তী 20 বছর বেঁচে থাকেন, তাহলে তার মোট খরচ দাঁড়ায় প্রায় 10 থেকে 15 লাখ টাকা। সেই হিসেব বিবেচনা করলে হয়তো এককালীন স্টেম সেল প্রতিস্থাপন চিকিৎসা করাটা বেশি লাভজনক। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই প্রাথমিক সাফল্যকে পুরোপুরি স্থায়ী নিরাময় বলা ঠিক হবে না। রোগীর শরীরে কত বছর এই নতুন কোষ কাজ করবে তা বোঝার জন্য কয়েক বছর ধরে নজরদারি চালাতে হবে। এছাড়া বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালে একই সাফল্য পাওয়া দরকার। যদি সব ঠিক থাকে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই চিকিৎসা অনুমোদন পেতে পারে এবং রোগীদের জীবনে অভাবনীয় পরিবর্তন আনতে পারে। চীনের এই গবেষণা নতুন আশা দেখিয়েছে। একসময় যাকে সারা জীবনের রোগ বলে ধারণা করা হতো, বিজ্ঞানীরা এখন সেটাকেই নিরাময়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। তবে সাধারণ রোগীদের জন্য এর ব্যবহার শুরু হতে কিছুটা সময় লাগবে। এর মধ্যেই এ ধরনের গবেষণা সফলতার মুখ দেখতে শুরু করেছে। হয়তো অদূর ভবিষ্যতে ডায়াবেটিসও সাধারণ সর্দি কাশির মতো এক রোগে পরিণত হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
গাজায় যুদ্ধবিরতি নয় বরং ভূখণ্ডটি থেকে ফিলিস্তিনিদের জোর করে অন্য দেশে সরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে নৈশ ভোজে এই বিতর্কিত প্রস্তাব নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন এক সময়ে এই ইস্যুতে আলোচনা হচ্ছে যখন যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় সরাসরি বৈঠক করছে হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে প্রশ্ন উঠেছে, সত্যিই কি আমেরিকা আর তার মিত্র ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ চায়, যুদ্ধবিরতি চায়, নাকি গাজা দখলের নতুন কোনো পায়তারা করছে তারা? যুদ্ধবিরতির নামে আবারও কি গাজাবাসীর তামাশায় ব্যস্ত আমেরিকা ও ইসরায়েল? চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কি 60 দিনের হবে, নাকি স্থায়ীভাবে সেখানে হামলা বন্ধ হবে? এমন বিষয় নয়, বরং ভূখণ্ডটি থেকে নিরীহ ফিলিস্তিনিদের জোর করে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়া নিয়েই আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের ব্লু রুমে নৈশভোজে বসে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার মতো চরম বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। আর এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি জানান, গাজাবাসীকে তাদের ভূমি থেকে প্রতিবেশী কোনো দেশে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসরায়েল ও আমেরিকা। নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের ভালো ভবিষ্যতের জন্যই নাকি তাদের এই পরিকল্পনা। ফিলিস্তিনিরা থাকতে চাইলে থাকতে পারে, থাকতে না চাইলে অন্য কোথাও চলে যেতে পারে। এ ব্যাপারে তাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমরা ফিলিস্তিনিদের সরাতে অন্য দেশের খোঁজ চালাচ্ছি, যেখানে তারা ভালোভাবে থাকতে পারবে, কারণ ফিলিস্তিনিদের জন্য উন্নত ভবিষ্যৎ চাই আমি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজাবাসীকে বিতাড়িত করার বিষয়ে ক্ষমতায় আসার পর থেকেই সরব প্রেসিডেন্ট ট্রাম্প। গাজাবাসীকে সরিয়ে ভূখণ্ডটি কিনে নিয়ে সেটিকে মধ্যপ্রাচ্যের রিভেরাতে পরিণত করার ইচ্ছের কথা বারবারই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেতানিয়াহু আমার আমন্ত্রণ গ্রহণ করায় আমি খুশি হয়েছি। ইসরায়েল এবং এর আশেপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি। দীর্ঘদিন ধরে আমরা একসাথে অনেক কাজ করেছি, একসাথে নিজেদের দেশের জন্য অনেক সাফল্য বয়ে এনেছি। এবারও আমরা একটি দারুণ ফলাফল পেতে চলেছি বলে আমি আশা করছি। এমন এক সময় দুই নেতা এই কথা বললেন যখন 22 মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে আমেরিকার প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় বৈঠক করছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। সরাসরি আলোচনায় কিছুটা অগ্রগতি এসেছে বলে মনে করছেন মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা কাতার কর্তৃপক্ষ। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই হামাসের সাথে আলোচনা থেকে সরে আসার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। তিনি বলেন, ইসরায়েলের সেনাদের হত্যা করায় তাদের সাথে আলোচনার আর কোনো প্রয়োজন নেই। এদিকে হোয়াইট হাউসে যখন বৈঠকে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী, তখন বাইরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনপন্থী। তারা অবিলম্বে হামলা বন্ধের দাবি জানায়। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অন্তত 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় উত্তর গাজায় নিহত হয়েছে অন্তত 5 ইসরায়েলি সেনা। এ নিয়ে এ পর্যন্ত 57,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টা পরই রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভিয়েতের মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। 7 জুলাই মস্কোর উপকণ্ঠে ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। বড় অঙ্কের অর্থ তছরুপের অভিযোগে রোভিয়েতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রাথমিকভাবে সাবেক পরিবহন মন্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। তবে তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও প্রশ্ন। এটা কি সত্যি আত্মহত্যা নাকি হত্যা? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট।
মন্ত্রিত্ব হারানোর কয়েক ঘণ্টা পরই ব্যক্তিগত গাড়ির ভেতর খুঁজে পাওয়া গেল রোমান স্তারোভোইতের গুলিবিদ্ধ মরদেহ। তার এই আকস্মিক মৃত্যুর রহস্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে রাশিয়া জুড়ে। কেননা ওই দিন সকালেই তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রুশ কর্মকর্তারা বলছেন ৫৩ বছর বয়সী সাবেক পরিবহন মন্ত্রী স্তারোভোইত আত্মহত্যা করেছেন। ৭ জুলাই মস্কোর উপকণ্ঠে নিজের তেসলা মডেলের গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিজেরই অস্ত্র দিয়ে নিজেকে গুলি করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, স্তারোভোইতকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী কার্স্ক অঞ্চলে দুর্নীতি এবং সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার $১২ মিলিয়ন তহবিল তসরুপের একটি সম্ভাব্য মামলার যোগসূত্র থাকতে পারে। ২০২৪ সালের মে মাসে পরিবহন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে স্তারোভোইত কার্স্কের গভর্নর ছিলেন। গত বছর কার্স্কের গভর্নরের দায়িত্ব ছেড়ে পরিবহন মন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আগস্টে আকস্মিক এক হামলায় ওই অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী। বিপুল লড়াই ও প্রাণহানির পর সম্প্রতি ওই অঞ্চল পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অর্থ বরাদ্দের পরও কার্স্কের সীমান্ত অঞ্চল সুরক্ষায় ঘাটতি থেকে যাওয়ার বিষয়টি বহুল আলোচিত। ওই অঞ্চলের নিরাপত্তা ব্যর্থতার জন্য আংশিকভাবে স্তারোভোইতকে দায়ী করা হয়। এরই মাঝে তাকে বরখাস্ত করার ঘটনা ঘটে। কার্স্কে অর্থ তসরুপের মামলায় স্তারোভোইতকে গ্রেপ্তারের আওতায় আনার প্রক্রিয়া চলছিল বলে দাবি করেছে প্রভাবশালী রুশ গণমাধ্যম কমেরসান্ত। এর আগে চলতি বছরের এপ্রিলে স্তারোভোইতের পূর্বসূরি কার্স্কের সাবেক গভর্নর আলেক্সেই স্মিরনভকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়। বরখাস্ত হওয়ার অপমানবোধ, মামলা বা গ্রেপ্তারিতে ফেঁসে যাওয়ার ভীতি নাকি অন্য কোনো কারণ স্তারোভোইতের মৃত্যুর জন্য দায়ী তা নিয়ে রহস্য রয়ে গেছে, যদিও তদন্ত কর্মকর্তারা এটিকে আত্মহত্যা বলেই উল্লেখ করছেন। রুশ গণমাধ্যম জানায় ৭ জুলাই সকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোমান স্তারোভোইতকে বরখাস্ত করেন। তাকে বরখাস্তের আদেশটি ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। তার জায়গায় ডেপুটি আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে স্তারোভোইতকে বরখাস্ত করার সাথে অনাস্থাজনিত কোনো বিষয়ের সম্পর্ক নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে কেন তাকে বরখাস্ত করা হয়েছে এ ব্যাপারে অন্য কোনো কারণও উল্লেখ করেননি তিনি। এদিকে ৭ জুলাই পরিবহন মন্ত্রণালয়ের আরও এক কর্মকর্তা মারা যান বলে রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে। রেল পরিবহন বিষয়ক সংস্থায় কাজ করতেন আন্দ্রেই কর্নেইচুক নামের ৪২ বছর বয়সী ওই কর্মকর্তা। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় তিনি কর্মস্থলেই মারা যান। সম্ভবত হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তার। স্তারোভোইত ও কর্নেইচুকের মৃত্যুর মধ্যে কোনো সংযোগের ইঙ্গিত পাওয়া যায়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় এবার বাংলাদেশ সহ ১৪টি দেশের সরকার প্রধানদের চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর নতুন করে ৩৫% শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। ফলে ট্রাম্পের এই শুল্ক নীতির জেরে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশগুলো। বিস্তারিত মিরফাউজদের আবির, ডেস্ক রিপোর্টে। Please, sir, make a deal. I'll do anything, sir. বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার জন্য আমার পেছনে ঘুরছে। গত এপ্রিলে শুল্ক নীতি ঘোষণার পর এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই কথার গুরুত্ব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বিশ্বের অধিকাংশ দেশ, আর বাদ যায়নি বাংলাদেশও। Let me tell you, you don't negotiate like I negotiate. গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন তিনি। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। সে সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
ট্রাম্পের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় এবার বাংলাদেশ সহ 14টি দেশের সরকার প্রধানদের চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর নতুন করে 35% শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। ট্রাম্পের সেই চিঠিতে বাংলাদেশ কিভাবে নতুন এই শুল্ক হার থেকে রক্ষা পেতে পারে তাও উল্লেখ করা হয়েছে। চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যদি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। ফলে ট্রাম্পের এই শুল্ক নীতির জেরে বাংলাদেশের রপ্তানি খাত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ট্রাম্পের এই শুল্ক নীতি কার্যকর হলে হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। শুধু গত 2023-24 অর্থবছরেই যুক্তরাষ্ট্রে প্রায় $7 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ব্র্যান্ড ওয়ালমার্ট, জারা ও H&M এর মতো ক্রেতা রয়েছে বাংলাদেশের। শুল্কের কারণে মার্কিন বাজারে বড় পরিবর্তন হলে বাংলাদেশে উৎপাদন, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় বড় ধরনের ধাক্কা খেতে পারে। বাংলাদেশের পোশাক খাতে বর্তমানে 40 লাখেরও বেশি শ্রমিক কাজ করছেন, যাদের 80%ই নারী। মার্কিন অর্ডার কমে গেলে বাংলাদেশের গার্মেন্টস কারখানায় উৎপাদন কমে যেতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে শ্রমিকদের ওপর। এছাড়া বাংলাদেশের পোশাক খাতের প্রায় 70% কাঁচামালই চীন থেকে আসে। ফলে ট্রাম্পের চীন বিরোধী নীতির কারণে পরোক্ষভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প চীনের গার্মেন্টস ও ইলেকট্রনিক্সে ট্যারিফ বসালে মার্কিন কোম্পানিগুলো বিকল্প উৎস খুঁজতে শুরু করে। ফলে লাভবান হয় ভিয়েতনাম ও বাংলাদেশের মতো দেশ। একইভাবে এখন যদি বাংলাদেশ টার্গেট হয় তাহলে সেই অবস্থানে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা আফ্রিকার দেশ ঢুকে যেতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে ভিয়েতনাম। গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন ভিয়েতনামের পণ্যের ওপর 46% শুল্ক আরোপ করলেও পরে তা কমিয়ে 20% করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না থাকলেও ভিয়েতনাম অনেক বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তির সদস্য। এসব চুক্তির কারণে ভিয়েতনামের পণ্য সরবরাহ চেইন সহজ হয়েছে। ইতোমধ্যে অনেক ব্র্যান্ড ভিয়েতনামে ফ্যাক্টরি বা সোর্সিং হাবও খুলে ফেলেছে। বাংলাদেশের শুল্ক বাড়লে মার্কিন আমদানিকারকরা সস্তা ও বিকল্প উৎস হিসাবে ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকতে পারে। তুলনামূলক কম রাজনৈতিক ঝুঁকি থাকায় মার্কিন ব্র্যান্ডগুলোর পছন্দের তালিকায় রয়েছে দেশটি। এছাড়াও প্রতিযোগিতায় আছে কম্বোডিয়া, পাকিস্তান ও মেক্সিকোর মতো দেশগুলো। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে টেক্সাসের বেশ কিছু এলাকা। স্থানীয় প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 104 জনে পৌঁছেছে। এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে টেক্সাস সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তাণ্ডব চালিয়ে গেছে ভয়াবহ বন্যা। প্রবল বৃষ্টিপাত ও নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। ইতোমধ্যেই বন্যায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ, নিখোঁজ হয়েছেন অনেকে। এখনও মেঘাচ্ছন্ন টেক্সাসের আকাশ। টেক্সাসবাসীর ওপর প্রবল এই বৃষ্টি যেন নেমে এসেছিল বিশাল দুর্ভোগ হয়ে। এটি একটি আকস্মিক পরিস্থিতি যেখানে প্রতিটি মানুষ লড়ছে অজানার মুখোমুখি হয়ে। এই দুঃসময় পেরিয়ে অনেকেই প্রাণপণে টিকে থাকার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে টেক্সাসের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত 104 জনে পৌঁছেছে। 20টি বিপর্যস্ত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কার অঞ্চল। সেখানে কমপক্ষে 84 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 28 জনই শিশু। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর জুলাই মাসে কার অঞ্চলের গুয়াদালুপ নদীর তীরে গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন করা হয়, যা শুরু হয়েছিল 1945 সালে। বর্তমানে এর সম্পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে ক্যাম্প মিস্টিক নামক একটি প্রতিষ্ঠান। ক্যাম্প মিস্টিকের কর্মকর্তারা জানিয়েছেন, এবছর বন্যার কারণে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া 28 জন কিশোরী ও তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও 10 জনের খোঁজ মেলেনি। এছাড়া একজন কাউন্সিলরও নিখোঁজ রয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে আগামী 11 জুলাই টেক্সাস সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি আবহাওয়া বিভাগে বাজেট কমানোর ফলে পূর্ব সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এমন অভিযোগ নিয়ে সমালোচনার জবাবে হোয়াইট হাউস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে যে বন্যার জন্য দায়ী করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অঞ্চলটিতে ৭ জুলাই টানা চতুর্থ দিনের মতো চলে উদ্ধার অভিযান। স্বেচ্ছাসেবী সংস্থা ও সরকারি বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালালেও পানির উচ্চতা ও আবহাওয়ার প্রতিকূলতার কারণে তা কিছুটা ব্যাহত হয়। এদিকে টেক্সাসের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ৭ জুলাই তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, শিশুদের মৃত্যুর খবরে মহাসচিব খুবই ব্যথিত। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন মানুষ ছুটির দিনে উৎসব উদযাপন করছিল। তিনি আরও উল্লেখ করেন, মহাসচিব নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বন্যায় প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত। হাজারো মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। কোথাও নেই বিদ্যুৎ, কোথাও আবার নেই খাবার কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া ও দুর্যোগ আগামীতেও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।